এসো নিশাত, ভিতরে এসো, তোমার জন্য জাকি অপেক্ষা করছে। নোভা দাঁড়িয়ে পড়ল। তার মস্তিষ্কের স্নায়ুকোষ সরাসরি নিষেধ করল, নোভা ভুল করিস না, ফাঁদে পা দিস না, দৌড় লাগা। সে জাকির কথায় ভেতরে প্রবেশ না করে থমকে দাঁড়ালো। যতটা দ্রুতই দৌড়ানো যায় তাই করল। যাই হয়ে যাক, পেছনে তাকালো না একেবারের জন্যও। জাকি ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে আছে। এটা কি হলো তার সাথে? মেয়েটা কি তাহলে তার চালাকি ধরে ফেলেছে? এভাবে শিকার ফসকে গেল। খুবই অনর্থক হলো তার সাথে। নোভা ছুটে এলো সেই নির্জন জায়গা থেকে। দৌড়ে আসায় হাঁপিয়ে গেছে। মধ্যাহ্নের শেষ প্রহর, তাই অনেক ক্লাসরুম ফাঁকা এখন। ছাত্রছাত্রীর সংখ্যাও তুলনামূলক বেশ কম। কলেজ বাস মাত্র 2টা ছিল। ঝটপট সামনে যেটা পেল উঠে পড়ল সে। ক্লান্তিতে দু চোখ ঝাপসা হয়ে আছে তার। বাসে উঠেই কিছুটা অবাক হলো। ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশ সীমিত এখানে। তাও পাশ কাটিয়ে একটা খালি সিটে গিয়ে বসলো। কিছু সংখ্যক ছেলে সামনে বসা আর কিছু পেছনে। মাঝখানে 2-4টা মেয়ে ছিল শুধু। সিটে বসতেই দু চোখ আপনা আপনি মদে এলো। নিজের কাঁধের ব্যাগ কোলে রেখেই তাকে জড়িয়ে ধরল। মুহূর্তের মাঝেই দু চোখ তার নিদ্রা আচ্ছন্ন হলো। আধ ঘন্টা পেরোলো কিন্তু নোভার ঘুম ভাঙল না। গাড়ির ঝাঁকুনি কিংবা আশেপাশের শব্দ তার হুঁশ নেই। বাস থেকে একে একে বাকি মেয়েরাও নেমে পড়ল। বাকি একা মেয়ে নোভা পড়ে আছে। কয়েকটা সিট ছেলেরা দখল করে আছে, বাকি সিট খালি। বাস থামলো। গন্তব্যে আসতেই জিতু নামার জন্য প্রস্তুতি নিল মাত্রই। পেছনের সিট থেকে বেরিয়ে আসতেই নামার আগে দৃষ্টি পড়ল নোভার দিকে। সহসায় চোখ বোলালো বাসের দিকে। পুরো বাসে একটা মাত্র মেয়ে সে। গুটি কয়েক ছেলে, বাস ড্রাইভার আর হেল্পার আছে। হুট করে তার রাগ গিয়ে পড়ল নোভার উপর। বাচ্চা মেয়ে তো নয়, ভার্সিটিতে পড়ে, যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে। বাসে এভাবে কেউ ঘুমায়? আশেপাশে কি আছে এই মেয়ের কোনো ধারণা আছে? দেশের পরিস্থিতি সম্পর্কে এই মেয়ে কোনো খোঁজ খবরই রাখে না বোধ হয়। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনার শিকার হতে পারে সে। অথচ এই মেয়ে দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছে। ইচ্ছে করছে এই মেয়েকে উঠিয়ে সপাটে 2টা চড় দিতে, কিন্তু তার কথা বলার একদমই ইচ্ছে নেই এই মেয়ের সাথে। নামার জন্য প্রস্তুতি নিয়েও নামলো না। নিজের কদম ফের পেছনে নিল। ড্রাইভারকে আবার গাড়ি চালাতে বলল। নোভার ঠিক পেছন সিটে গিয়ে বসলো। শুধু নজরে রাখলো নোভার কোনো বিপদ হচ্ছে কিনা। এর আগে সে দেখে এসেছে ম্যাথ বিভাগের জাকির সাথে কথা বলতে। তার মাথায় এটা আসে না জাকির মতো বকাটে ছেলের সাথে এই মেয়ের কিসের সম্পর্ক। মাত্রই কলেজে আসলো 4 দিন হলো। এর মাঝে কত ছেলের সাথে এর ভাব। নীরবের সাথেও দেখেছে বেশ গলায় গলায় ভাব। বিতর্ক ক্লাবে তাদের সেই মাখো মাখো ভাব সে দেখেছে। আবার এই মেয়েকে ম্যাথ বিভাগের সামনে সারাক্ষণ ঘুরঘুর করতে দেখা যায়। তাহলে কি এ জাকির জন্য অপেক্ষা করে? জাকির সাথে কি ওর সম্পর্ক আছে? তাচ্ছিল্যের সুরে হাসলো জিতু। থাকলেই বা তার কি? প্রায় 20 মিনিট পর নোভার ঘুম ভাঙল। গাড়ির মধ্যে ঘুমিয়েছে। ভাবতেই অদ্ভুত লাগছে তার। ঘুমের রেশটা তখনও কাটেনি তার। চোখ পিট পিট করে তাকাতেই দেখলো বাস পুরো খালি। একদম খালি বাস দেখে আঁতকে উঠল। সে মরার মতো ঘুমিয়েছে নাকি বুঝতেই পারেনি। তড়িঘড়ি করে সিট থেকে উঠল। নামার সময় ভাড়া দিতেই নিজের ব্যাগে হাত রাখলো। হুট করে মনে পড়লো তার কাছে ভাড়ার পুরো টাকা নেই। ওই দপ্তরিকে নিজ মনে গালি ছুঁল। পুরো 700 টাকা গচ্চা গেল তার। হেরপারের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। আমি যদি কালকে ভাড়ার পুরো টাকাই দিই হবে না ভাই? আসলে আমার কাছে এখন পুরো ভাড়া নেই। হেলপার কর্কশ গলায় চেঁচালো। মস্করা করেন, জলদি ভাড়া দিয়ে ভালোই ভালোই কাইটটা পড়েন। হেলপারের চেঁচামেচিতে জিতুর নিজের মাথা উঠালো। গলার স্বর উঁচু করে জিজ্ঞেস করে বলল, কি সমস্যা? হেলপার নিজের ভঙ্গিতে বলে উঠল, দেখেন না, এই অপয়া কয় ভাড়া নাকি কাল দিব, ওনার কাছে এখন ভাড়া নাই। এটা কোনো কথা ভাই? আপনিই বলেন। জিতু উঠে এলো, কাছে এসে হেলপারকে বলল, ভাড়া কত? 60 টাকা। জিতু নিচের পকেট থেকে 60 টাকা বের করে হেলপারের হাতে তুলে দিল। তারপর নেমে পড়ল দ্রুতই। নোভা ধীর কদমে বাস থেকে নামলো। লজ্জায় মাথা তুলতে পারছে না। তাও কিনা শেষ পর্যন্ত এই জিতুর ডিমের সামনে অপদস্থ হতে হলো। ছি, কি লজ্জা! সেই দাঁড়িয়ে আছে রাস্তার এক পাশে। তার থেকে কয়েক ইঞ্চি দূরত্বে দাঁড়ানো জিতু। একবারের জন্যও তার দিকে তাকায়নি। এখন আবার রিস্কায় উঠতে হবে। রিস্কা ভাড়া লাগবে 50 টাকা। আছে 30 টাকা। এখন আবার সেই ভাড়া নিয়ে তার ঝামেলা পোহাতে হবে।
বাসার সামনে গিয়ে না হয় ভাড়া মেটানো যাবে, কিন্তু এই জিতুর ডিমের সামনে কিভাবে দাঁড়াবে? আচমকাই সে আটকে উঠল। জিতু তার একান্তই সামনে দাঁড়ানো। এতটা সামনে দেখে শরীর থরথর করে কেঁপে উঠল। সে কিছু বলার আগেই জিতু বলে উঠল, এখানে আরো 40 টাকা আছে, নিন আপনার রিক্সা ভাড়া। এত কিছু ভাবার দরকার নেই, আমি আবার অত দয়ালু নই। এমনিই টাকাটা দিচ্ছি না। বাস ভাড়া 60 টাকা, আর এখন 40 টাকা, সর্বমোট 100 টাকা। আগামীকাল সুন্দর করে আমায় ফেরত দেবেন। মনে থাকবে তো মিস কালরাত? যান, সামনে রিক্সা আছে, বাসায় যান দ্রুত। আর হ্যাঁ, এর পরের বার এভাবে বাসের মধ্যে ঘুমাবেন না, কারণ সব সময় তো আর আমি থাকবো না। ঠিক আছে, আসছি, আল্লাহ হাফেজ। দ্রুতই নিজের কথা শেষ করে সামনের দিকে নিজের কদম বাড়ালো জিতু। পেছনে নুহা হা হয়ে আছে, শুধু অপলক জিতুর যাওয়ার দিকে তাকিয়ে আছে। বাপরে, এই জিতুর দিন তো পুরোই হাড় কিপটে একটা। বন্ধু মহলের একান্তই ব্যক্তিগত মেসেঞ্জার গ্রুপ বাচ্চার দল সহসাই টুংটাং শব্দ তুলল। জিতু মাত্রই রাতের খাবার খেয়ে নিজের রুমে ফিরেছে। প্রথম মেসেজটা সিমির ছিল, ছোট্ট একটা বাক্য, ফিরছি আগামীকাল, দেখা হবে প্রিয় কলেজ প্রাঙ্গণ। আচমকায় সিমির মেসেজ দেখে মুখের কোণে হাসি ফুটল জিতুর। ঠিক কতদিন পর তাদের মৃত বন্ধু মহল জাগ্রত হবে ভাবতে আনন্দে চোখের জল জমল। সিমি মেসেজের পরই সানির রিপ্লাই, জাপানে গিয়ে কি এখনো হাড্ডি মন্ত্রী আছিস, নাকি একটু বেলুনের মতন ফুলে উঠেছিস সীমারেখা? সানির প্রত্যুত্তরে লরিনের রিপ্লাই, তুই খেয়ে বাঁচলেও তো আমরা খেতাম, যেভাবে 4 জনের খাবার একা খাস। ইন্ডিয়ান সানলাইট। সিমি অবাক হলো, দ্রুতই জবাব দিল, কি রে লরিন, সানলাইট আবার কবে ইন্ডিয়ান হলো রে? লরিন হা হা ইমোজি দিল সাথে সাথে, কিন্তু লরিনের পরিবর্তে জবাব দিল রকিব, জানিস সেদিন ভার্সিটিতে কি কাজটাই না ঘটলো, ভাগ্যিস তুই ছিলি না। এর মাঝেই আগমন ঘটল চিন্ময়ের। সবার কথার মাঝেই হুট করে সে রিপ্লাই দিল, আরে ওটা তো বাসি খবর, তাজা খবর হচ্ছে। থাক, আগামীকাল বলবো সবার সামনে। সবাই ভালো করে দাঁত ব্রাশ করে আসবি। বেশ রসালো খবর কিন্তু। সাথে সাথে লরিন, সিমি, রকি, সানি অবাক হওয়ার ইমোজি দিল। চারজনেই একই জবাব দিল। চিন্ময়ের হা হা ইমোজি ফের রিপ্লাই করল, এত অধৈর্য হলে কেমনে হবে বাছা? তবে খবরটা কিন্তু সেই একটা খবর, সবার চোখ কপালে ওঠার মতো। এর মাঝে জিমানেরও আগমন ঘটল। সেও রিপ্লাই করল, আমি জানি, তবে এখন বললে জিতু আমাকে উষ্টা মেরে খাট থেকে নিচে ফেলাই দিবে। আসলে এখন আমি জিতুর রুমে তার সাথে তার খাটে ঘুমাচ্ছি। কিছুদিন পরে তো ঘুমাতে পারবো না, তাই এখন ভালো করে ঘুমিয়ে নিচ্ছি। সাথে সাথে সানির রিপ্লাই, কেন ঘুমাতে পারবি না? দরকার হলে আমরা সহ সকলে ঘুমাবো সাথে। জিমান রিপ্লাই দেওয়ার আগে মুবিন আসলো। সে গম্ভীর গলায় বলল, সানি, তোর সানলাইটের বাতি চালা। জিতু কি সারা জীবন একা থাকবে নাকি? বিয়ে শাদী করবে না বেকুব? সানি ভেবাচেকা খেয়ে গেল। দ্রুতই রিপ্লাই করলো, সত্যি জিতু বিয়ে করবে, কিন্তু আমার বিশ্বাস হয় না। সে তো মেয়েটার জন্য যা পাগলামি করছে, তাকে যেমন ভালোবাসতো, আমার তো মনে হয় না অন্য কাউকে সে বিয়ে করবে, না কখনো কাউকে মেনে নিতে পারবে। চিন্ময় রাগের ইমোজি দিল দ্রুতই। সানিকে কপিত কণ্ঠে বলল, সানি, তোর মাথায় ঘিলু আছে, দ্রুত এ মেসেজ রিমুভ দে জিতু দেখার আগে। ডক্টর বারবার নিষেধ করেছে জিতুর সামনে যেন ওর অতীত নিয়ে কথা না বলি। তুই আসলেই বেকুব, তোকে পাইলে এখন আমি যে কি করতাম। অন্যদিকে সানি নিজের জিহ্বা কামড় দিল। তড়িৎ নিজের মেসেজ রিমুভ দিল। চিন্ময় তার রিপ্লাই করা মেসেজ রিমুভ দিল। এর মাঝে জুই এসে হাই হাই করল। বাপরে, 154 আনরিড মেসেজ! এত মেসেজ সে কখন পড়বে? সে রাগের ইমোজি দিয়ে বলল, এই তোরা আস্তে ধীরে কথা বলতে পারিস না? কতগুলো মেসেজ জমাইলি, এগুলো পড়বো কখন আর উত্তর দিব কখন? এখন আমার জন্য মই পাঠা জলদি, আমি এত উপরে উঠতে পারবো না, পা ব্যথা করছে। জুয়ের কথায় সবাই হা হা ইমোজি দিল। মোবাইল হাতে বসে থাকা জিতু সবই দেখল। দু চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল। সে জানে সবাই তার জন্য কেমন চিন্তা করে। প্রতিক্ষণ কেউ না কেউ তার পাশে থাকে, তাকে হাসানোর চেষ্টা করে, যেন অতীত স্মৃতি তার পুনরায় রোমান্ত না হয়। কিন্তু সবকিছু কি এতই সহজ? চাইলেই ভোলা যায়? নিজের হাতে রাখা মোবাইল রেখে দিল টেবিলের উপর। টুংটাং শব্দ করে হচ্ছে মেসেজের। বন্ধু মহলের মেসেজ ছাড়াও একসময় এমন মেসেজের টুংটাং শব্দ হতো তার মুঠোফোনে।
কোনো এক বোকা মেয়ে তাকে মেসেজ দিত। সে মেসেজগুলো পড়তো আর নীরবে হাসতো। বোকা মেয়েটা কত কি লিখতো ভয়ে ভয়ে। একবার তার রাগ ভাঙালো আজব এক সম্বোধন করে। বস, আপনি কি এখনো রেগে আছেন? জিতু সহসাই হেসে উঠল। বোকা মেয়েটার ছোট ছোট আবদারগুলোও ছিল বেশ বোকা টাইপের। একদিন রাতে যখন তার ঘুম আসছিল না, সে হঠাৎই কল করে বসলো। ঘড়ির কাঁটায় তখন রাত 11:45। তার কল দেখে বোকা মেয়েটা বলে উঠল, স্যার, আপনি কি ম্যাজিশিয়ান? কি করে বুঝলেন আপনাকে আমার প্রয়োজন? জানেন আজকে আমার পদার্থ বিজ্ঞানের শেষ প্রশ্নগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে। ভেবেছিলাম আপনাকে জানাবো, আপনি ঘুমোচ্ছেন ভেবে কল দেওয়া হয়নি। কিন্তু দেখুন, আপনি নিজেই কল দিয়েছেন, তার মানে আপনি ম্যাজিক জানেন। কেমন করে বুঝে গেলেন আপনাকে আমার ভীষণ প্রয়োজন? সেদিন সে ভীষণ হেসেছিল। মেয়েটা ছিল ভারী অদ্ভুত। তার কথা তো তার চেয়েও অদ্ভুত। পিচ্ছি পিচ্ছি বলির সমাহার যেন। তার মুস্কি হাসির শব্দ কতই না সুমধুর ছিল, একদম হৃদয় ছুঁয়ে যেত তার। প্রথম দিন যখন নাক টেনে কেঁদে কেঁদে বলেছিল, আঙ্কেল, জানেন আমার আম্মু ভীষণ ভয়ঙ্কর, জানলে আমাকে একদম মেরে দেবে। বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। ওই বজ্জাত কাক আমার হিসাবে টয়লেট করে দিয়েছিল, তাই তো মেজাজ তিরক্ষি হয়ে 4টা নাম্বার ভুল করে ফেলেছিলাম। বিশ্বাস করুন, টাকাগুলো আমার। আপনি কি আমাকে বিশ্বাস করছেন না আঙ্কেল? সেদিন সে মুখ টিপে হেসেছিল। সারাদিন উঠতে বসতে মেয়েটার পিচ্ছি পিচ্ছি বুলির কথা ভেবে দিন কাটিয়েছিল। দমকা হাওয়ার মতো এসে বোকা মেয়েটা তার হৃদগহীনে প্রবেশ করেছিল। কতটা গভীরে তার জায়গা ছিল হয়তো বোকা পাখির কখনো জানাই হয়নি, কিন্তু ভালোবেসে কিভাবে ত্যাগ করতে হয় তা শিখিয়ে গেছে অবলীলায়। কতটা হৃদয় জুড়ে বোকা মেয়েটা বসে আছে, যাকে মুছে ফেলার সাধ্যই আজও তার হয়নি। অথচ প্রকৃতি তাদের মিলন লিখেইনি, তাকে পাওয়ার আগে কেড়ে নিল। বিধাতার নির্মম পরিহাস। মিলন হতে হতেই বিচ্ছেদ ঘটালো। কেন এমন হলো তার সাথে? তার বোকা পাখিকে এভাবে চিরনিদ্রায় ঘুম পাড়িয়ে দিল। দুগালে ছুঁয়ে নোনা জল গড়ালো তার গলার মাঝে। জিতু নিঃশব্দে কেঁদে চলেছে। চোখের জল মোছার তাড়না নেই, দুচোখ মুদিত। আনমনে দীর্ঘশ্বাস বের হলো বক্ষস্থল থেকে। চোখ পিটপিট করে তাকালো গগন বক্ষে। সে বড় অসহায়। সে চাইলেও বোকা পাখির জন্য দোয়া করতে পায় না। তাদের মাঝে যে হালাল সম্পর্ক নেই। হালাল সম্পর্ক হবার আগেই তার বোকা পাখি চিরদিনের জন্য হারিয়ে গেল। কেমন শূন্য করে গেল চিরদিনের জন্য। আজও ভাবতেই তার বক্ষস্থল কেঁপে ওঠে। এ কেমন মর্মদহনে দগ্ধ হচ্ছে সে। চাইলে ভোলা যায় না, না সহ্য করা যায়। সে পাগল ছিল তো তখন ভালোই ছিল। নিজ ভাবনায় আচ্ছন্ন যখন আচমকাই কারো আলতো স্পর্শ পেল সে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল তার মা দাঁড়ানো। ফরিদা বেগম বিমর্ষ মুখে দেখলেন। কষ্টগুলো তিনি বোঝেন, তাই তো চোখে চোখ রাখেন। কখন আবার এই ছেলে মাথার তীব্র যন্ত্রণায় কাতর হয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। তার মুখে চিন্তার ছাপ। এই ছেলে আবারও অতীতে ডুব দিয়েছে। কেন আজও নিজেকে সংযত করতে পারে না? কাছে বসে ছেলের মাথায় হাত বোলালেন। জিতু স্থির হয়ে বসে আছে। মুখের কোণে অসহায়ত্ব হাসি ঝুলছে। মাকে দেখে দ্রুতই চোখের জল মুছল। গলার স্বর স্বাভাবিক করে বলল, আম্মু কিছু বলবে? ফরিদা দীর্ঘশ্বাস ছাড়ল। ভেজানো গলায় বলল, তোর নানু বাড়ি থেকে কল এসেছে। 15 দিন বাদেই জহিরের বিয়ে। তোর নানুকে দাফন করার পর আর তোর কখনো যাওয়া হয়নি সেই বাড়িতে। দেখতে দেখতে 3টা বছর পার হলো। এবার অন্তত চল, তোর নানুর কবর জিয়ারত করবি। কতদিন হলো তাকে দেখতে যাস না। তুই তো তোর নানুর কত আদরের ছিলি, কত শখের নাতি। ইমু ছাড়া তিনি কিছুই বুঝতেন না। আমি যেতে দেরি করলেও তিনি চলে আসতেন তার আদরের নাতি ইমুকে দেখার জন্য। চল না বাবা এবার, সাথে তোর বউকেও নিয়ে যাব। মেয়েটাও নানা শ্বশুর বাড়ি দেখে আসবে এই ফাঁকে। মুহূর্তেই জিতুর চোয়ালদয় শক্ত হয়ে গেল। আনমনে বিড়বিড় করল, বউ? কে এই মেয়ে যাকে সে বিয়ে করছে? তার বোকা পাখির জায়গা যে সে কাউকে দেবে না, কখনোই না। নিজের পড়া শেষ করে মাত্রই উঠল নুভা। আচমকাই রবি নিজের মোবাইল নিয়ে হন্তদন্ত হয়ে ছুটে এলো। নুভার সম্মুখে দাঁড়িয়ে কাঁপানো গলায় বলল, তুই কাউকে তোদের মোবাইল নাম্বার দিয়েছিস? নুভা বেশ অবাক হলো। নিজের মাথায় 1000 বার ঘুরপাক খেলো, তবুও মনে পড়ল না সে কাউকে মোবাইল নাম্বার বলেছে। রুবির দিকে মাথা নাড়িয়ে বলল, না খালামণি, আমি কাউকে নাম্বার বলিনি, বিশ্বাস করো।
রুবি হতাশ হলো, কিন্তু নোভার কথা অবিশ্বাস করলো না। ফের বলে উঠল, নীরব নামে কাউকে চিনিস? নীরব? হ্যাঁ চিনি, কিন্তু কেন, কি হয়েছে? কি আর হবে, তোর মায়ের নাম্বারে কল দিয়েছিল, জিজ্ঞেস করতেছিল নিশাদকে দেওয়া যাবে। নোভার চোয়াল শক্ত হলো। এই নীরবের বাচ্চা তার নাম্বার পেল কোথায়? তার উপর সরাসরি ফোন কল। কাল গিয়ে এই বজ্জারটাকে সে কানের নিচে সরাসরি কয়েকটা গা দেবে। নিজ মনে ফুঁসে উঠল নীরবের উপর। জবাবে রবিকে বলল, খালামণি, নীরব আমার সাথেই পড়ে, তবে বিশ্বাস করো আমি জানি না এই ছেলে নাম্বার পেল কোথায়। কাল কলেজ গিয়ে এর মাথায় কয়েক গা দিব। আম্মু, যাই করিস না কেন সাবধানে চলিস, নয়তো তুই তো জানিস তোর বাবা কেমন। তোর বিয়ের কাজ আরো দ্রুত করবে। মুহূর্তে নোভার মুখটা বিবর্ণতায় আচ্ছন্ন হলো। বিয়ে? সত্যি বিয়ে হয়ে যাবে তার? ইমদাদকে সে আর খুঁজে পাবে না? কিভাবে খুঁজে পাবে? কত কিছু তো চেষ্টা করলো, কিন্তু আগামীকাল অন্যভাবে চেষ্টা করবে সে। রাত থেকে মেজাজ তিরিক্ষি হয়ে আছে নোভার, তবে রাগের পাশাপাশি ভয়ও কাজ করছে। আজকে নীরবকে সেই লেভেলের ধোলাই দেবে। তার সাহস দেখে সে রীতিমতো অবাক। কত বড় বেয়াদব, তার বিনা অনুমতিতে তার মায়ের নাম্বারে কল দেয়া। কিন্তু অন্যদিকে ইমদাদুল হক জাকির ভয়টাও মাথায় ঘুরপাক খাচ্ছে। কি হবে আজ তার সাথে যদি জাকি তার সামনে এসে দাঁড়ায়? ক্লাসে প্রবেশ না করে সোজা লাইব্রেরিতে চলে আসলো। কিছু বই লাগবে পড়ার জন্য, তার উপর আবার বিতর্কের জন্য স্ক্রিপ্ট তৈরি করতে হবে। তাই নিজ থেকেই কিছু বই খুঁজে যাচ্ছে। অনেক খোঁজাখুঁজির পর নিজের কাঙ্ক্ষিত বই পেয়ে সে লাইব্রেরির এক কোণে বসে পড়ল। বিতর্কের জন্য কিছু স্ক্রিপ্ট তৈরি করছে। শান্ত নিস্তব্ধ লাইব্রেরির ভেতরের পরিবেশ। অল্প কিছু সংখ্যক ছাত্রছাত্রী তারা নিভৃতে বই পড়ছে। আচমকাই হন্তদন্ত হয়ে ছুটে এলো নীরব। দপ করে নোভার সামনের চেয়ার টেনে বসতে গেল। নোভা মাথা তুলে তাকালো না। নত মস্তিষ্কে খুব সতর্কতার সঙ্গে নিজের বাম পা উপরে তুলে চেয়ারটাকে এক ধাক্কা দিল। আর অমনি নীরব বসতে গিয়ে চিৎপটাং হয়ে মেঝেতে গিয়ে পড়ল। শব্দহীন লাইব্রেরি মুহূর্তেই সরব হয়ে উঠল। যা কয়েকজন নিঃশব্দে বই পড়ছিল তারা সবাই চোখ তুলে তাকালো। কারো মুখে বিরক্তি, কারো মুখে হাসি। মুখ টিপে হাসে অনেকেই। নোভা আগের মতোই চুপচাপ বসে আছে, কিন্তু বেচারা নীরব পুরাই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। লজ্জায় আড়ষ্ট হলো সে। সবাই কেমন ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে আছে। নোভার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। মেয়েটা তাকে এভাবে অপমান করলো। কোনোরকম ভাবে শরীরটাকে টেনে তুলল সে। গলা খাকারে দিয়ে নোভার দিকে ফের অসহায় দৃষ্টিতে তাকালো। ক্ষীণস্বরে বলে উঠল, নিশাদ, কাজটাকে ঠিক হলো? এইভাবে অপদস্থ করলে কেন? নোভা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। নীরবের কথায় কর্ণপাত করল না। নিজের ব্যাগ কাঁধে নিয়ে বাইরে বেরিয়ে পড়ল। নীরব পেছনে অসহায়ের মতো থ হয়ে আছে। নোভা তার সাথে কথা বলছে না কেন? সে পিছু ছুটল নোভার। পেছন থেকে ডাকলো, নিশাদ দাঁড়াও, এভাবে এড়িয়ে যাচ্ছ কেন? কি করেছি আমি? লাইব্রেরির দরজার বাইরে দাঁড়ানো নোভা। নীরব তার সামনে দাঁড়িয়ে আছে, অনুনয় বিনয় করছে। নিশাদ, আমার সাথে কথা বলছো না কেন? নোভা দীর্ঘ সময় পর মুখ খুলল। তিরিক্ষি গলায় বলে উঠল, পা ভেঙেছে তোর? নীরব কিঞ্চিত হেসে উঠল, না ভাঙিনি, শুধু কোমরে একটু লেগেছে, এই আর কি, সমস্যা নেই, ভালো হয়ে যাবে। নোভার মুখে কুটিল হাসি। তাচ্ছিল্যে সুরে বলে উঠল, আমিও তো তাই বলছি। এবার তো শুধু কোমরে লেগেছে, পরের বার কিন্তু সরাসরি পায়ে গিয়ে লাগবে। এজন্য সতর্কতা স্বরূপ শেষবার বলে দিচ্ছি, আমাকে পিছু করা ছেড়ে দে। আমার মায়ের নাম্বারে দ্বিতীয়বার কল দিবি না। আর নাম্বার কোথায় পেয়েছিস সেটা জিজ্ঞেস করে লাভ নেই। আমি জানি তুই আমার ফাইলের ঠিকানা থেকে নাম্বার তুলে নিয়েছিস, কিন্তু পরবর্তীতে ভুল করেও সেই নাম্বারে কল দিবি না, কারণ আমার আম্মুরা আমার সাথে থাকেন না, ওনারা চট্টগ্রাম থাকেন। তাই দয়া করে বিরক্ত করবি না। আর যদি বিরক্ত করিস, তোর চলার জন্য এই পা দুটো আর থাকবে না, সেগুলো তোর গলায় ঝুলিয়ে দিব আমি, মনে থাকে যেন। কথাগুলো বলে হনহনিয়ে চলে গেল নোভা। নীরব বেশ অবাক হলো। রীতিমতো তাকে হুমকি দিল। মন খারাপ হলো বেশ। আনমনে লাইব্রেরির পাশের বেঞ্চিতে গিয়ে বসলো। নিশাদ তাকে পছন্দ করে না কেন? সে কি দেখতে ভালো না? ছলছল দু চোখ। অদূরে দাঁড়ানো লরেন সবই নিজের মুঠোফোনে ভিডিও করলো। সে বন্ধুমহলের বাচ্চার দল গ্রুপে ভিডিও সেন্ড করলো সাথে সাথেই। তাতে ক্যাপশন হিসেবে লিখলো, বাপ রে, মেয়ে তো নয় যেন আগুনের ফুলকি। সবার আগে সিন করলো জিতো। ভিডিও দেখে তার প্রচন্ড রাগ হলো।
একটা ছেলে ওকে পছন্দ করতেই পারে, তাই বলে এভাবে অপমান করবে, নাকি ওই ম্যাথ বিভাগের জাকির জন্য নীরবকে এভাবে অপমান করলো? সে একটা সিদ্ধান্ত নিল, নুভার সাথে সে কথা বলবে এই নিয়ে। সেমিনার রুম থেকে বেরিয়ে এলো। বন্ধু হলের বাকিরাও এখনো আসেনি, সে আর চিন্ময় এসেছে মাত্র। তাদের ক্লাবের বিভিন্ন কার্যক্রম আছে তা নিয়ে কথা বলছে দুজন। চিন্ময়কে নিয়ে দুজন বেরিয়ে পড়ল নোভার সাথে কথা বলার উদ্দেশ্যে। জিতু খুঁজে খুঁজে হয়রান, নিজ মনে নোভাকে ধমক দিল, এই কাল রাত লুকিয়ে আছে কোথায়, পেলে আচ্ছা জব্দ করবে আজকে। বিজ্ঞান বিভাগের এক ফাঁকা রুমে বসে আছে নোভা। জিতুর মেজাজটা আরো থরথর করে বাড়ল। মেয়েটার সাহসটা দেখ, ফাঁকা রুমে একা মহারানী বসে আছেন, এদিকে যত বাজে ছেলেদের আড্ডা বসে, আর সে এখানে। সে রাগে হিস হিস করতে করতে সামনে গেল। অতর্কিত জিতুকে দেখে নোভা আঁতকে উঠল, ভাবলো হয়তো তার কাছে পাওনা টাকা ফেরত নিতে এসেছে। তড়িঘড়ি ব্রেঞ্চ ছেড়ে উঠল সে, কাপা কাপা ভেজানো গলায় বলল, আমি ভেবেছি আপনি এখনো কলেজে আসেননি, তাই আপনার টাকা ফেরত দেওয়া হয়নি। জিতু মুহূর্তেই হৃদয় কুঁচকাল। সে কি টাকা চাইতে এসেছে এখানে? কিন্তু জবাব দিল তার উল্টো। আমার টাকা দিতে দেরি হলো কেন? আপনার তো এসেই দেওয়ার কথা ছিল, টাকা দিন জলদি। নোভা চটজলদি নিজের ব্যাগ থেকে 100 টাকার একটা নোট বের করে জিতুর সামনে মেলে ধরল। জিতুও টাকাটা নিয়ে নিজের চোখের সামনে মেলল, উল্টে পাল্টে ভালো করে চেক করলো। টাকা কয়েকবার ঘষে ঘষে দেখলো, পরে বলে উঠল, আসল টাকা, জাল টাকা নয়। নোভা নির্বিকার, এই জিতুর টিম টাকা নিয়েও তাকে অপদস্থ করলো। সে জাল টাকা দেবে কোন দুঃখে? নিজ মনে গজগজ করলো। জিতু নোভার দিকে তাকালো না, নিজের মুঠোফোন বের করে নোভার ভিডিওটা তাকে দেখালো। নোভা আরেকবার অবাক হলো, এই ভিডিও হলো কে? নোভা অজস্র ভাবনায় মগ্ন। হঠাৎই জিতু বলে উঠল, দেখুন, আপনি বিশ্বাস করুন আর না করুন, তবে এটা সত্য, নীরব আপনাকে পছন্দ করে। আমি খুব বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলবো, নীরব ছেলে হিসেবে খুব ভালো। আমার চেনা জানা সে, আমাদের পাশের বিল্ডিংয়ে থাকে। তাই বলছিলাম কি, আপনি চাইলে নির্দ্বিধায় তার সাথে সম্পর্কে আগাতে পারেন। যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে বলতে পারেন, আমি সাধ্যের মধ্যে সবটুকু সাহায্য করব। নোভা যেন আকাশ থেকে পড়ল, জবাব কি দেওয়া উচিত তাই ভাবছে। তার নিশ্চুপতায় জিতু ফের বলে উঠল, দেখুন, ভাবছেন হয়তো আমি বানিয়ে বলছি এসব, কিন্তু সত্যি তো এটাই, নীরব আসলেই অনেক ভালো। আমি হয়তো ছেলে হিসেবে ভালো নই, তবে এইটুকু বিশ্বাস করতে পারেন, নীরব ছেলে হিসেবে অনেক ভালো হবে আপনার জন্য। নোভা দাঁড়ানো থেকে বসে পড়ল, বইয়ের পাতায় দৃষ্টি তার নতমস্তক। জিতুর দিকে না তাকিয়ে গলার স্বর দৃঢ় করে বলল, আমি তো ভাবছি এসব হারাম সম্পর্কে না গিয়ে বরং একবারই বিয়ে করে নিতে নীরবকে। কিন্তু আমার কিছু শর্ত আছে বিয়ে করতে হলে। প্রথম শর্ত, আমাকে 10 ভরি অলংকার সহ একটা ডায়মন্ডের রিং উপহার দিতে হবে। দ্বিতীয় শর্ত, বিয়েতে লেহেঙ্গা কমপক্ষে 50,000 টাকার হতে হবে। তৃতীয় শর্ত, ঢাকা শহরে একটা ফ্ল্যাট বাড়ি নিতে হবে আমার জন্য। চতুর্থ শর্ত, বিয়ের দেনমোহর 10 লক্ষ টাকা নগদ প্রদান করতে হবে। যদি এসব শর্তে রাজি থাকে নীরব, তাহলে ডাকুন তাকে, আমিও এই সম্পর্কে এগোবো। আর যদি তার দ্বারা এসব সম্ভব না হয়, তাহলে আপনিও এবার আসতে পারেন। আর হ্যাঁ, আপনার ভালো মানুষ নীরবকে আমার থেকে 100 হাত দূরে থাকতে বলবেন। জিতু নোভার ব্যবহারে ভীষণ রকম অবাক হলো। আচ্ছা, ওই জাকিকে পছন্দ করে তাহলে? কিছুটা তার ছেলে সুর তুলল মুখে। আমি জানতাম এমনই কিছু বলবেন। আসলেই আপনার মতো কিছু মেয়ের জন্য সব মেয়েদেরই বদনাম হয়, কারণ আপনাদের মতো মেয়েদের জাকির মতো বখাটে বড়লোক ছেলেকেই পছন্দ হয়। হ্যাঁ, আমার বখাটে বড়লোক ছেলেই পছন্দ। গ্রিডি গার্ল। জিতু রুক্ষ ভাষায় জবাব দিল। তিরিক্ষি মেজাজে বসে আছে নোভা। ক্লাসে এসেছে প্রায় 30 মিনিট, এখনো জিতুর বলা সেই বাক্যই মাথায় ঘুরছে। গ্রিডি গার্ল। আর মনে জিতুকে সখানে গালি ছুড়ল নিজের অস্থির মনকে বোঝানোর জন্য। ক্লাসে টিচার আছে, তিনি লেকচার দিচ্ছেন, কিন্তু তার মনোযোগ নেই। তার থেকে কিঞ্চিত দূরে নীরব, তার দু চোখে চরম অসহায়ত্ব। নোভাকে আর চোখে মাঝে মাঝে দেখছে। কিছু সময় এভাবেই অতিক্রান্ত হলো। সহসাই একজন দপ্তরি আসলেন একটা পেপার হাতে। লেকচারার কাগজখানা হাতে নিলেন, সবার উদ্দেশ্যে বলে উঠলেন, তোমাদের 2 দিন পর নবীনবরণ অনুষ্ঠান হবে, সবাইকে আমন্ত্রণ উপস্থিত থাকার জন্য। দ্বিতীয় একটা নোটিশ ছিল দপ্তরির হাতে, সেটা নিয়েও পড়ে শোনালেন, যারা তিতুমির কলেজের বিভিন্ন সংগঠনে যোগদান করতে চান তারা দ্রুতই যোগাযোগ করে নেবেন। ইতিমধ্যে
ইতিমধ্যে বিতর্ক ক্লাবে যারা যোগদান করেছেন তাদের ডাকা হচ্ছে। আপনারা আমার ক্লাস শেষে বিতর্ক ক্লাবে যোগদানের জন্য অনুরোধ করা হলো। নোভা ভাবনায় পড়ল, আজকে যদি সে ভালো করতে পারে তাহলে সিলেক্ট হবে। নিজ মনে প্রস্তুতি নিল। ক্লাস শেষে বেরোলো বিতর্ক ক্লাবের উদ্দেশ্যে। নীরব তার পাশাপাশি হাঁটছে, ভয়ে কথা বলছে না। নোভা আবার কি না কি বলে। দুজনেই একসাথে বিতর্ক ক্লাবে প্রবেশ করলো। ছাত্রছাত্রীতে ভরপুর ক্লাসরুম। সিলেকশনের জন্য আজকে বিচারকের একটা প্যানেল বসেছে। বিতর্কে অংশগ্রহণ করা সকল শিক্ষার্থীদেরকে একটা স্ক্রিপ্ট দেওয়া হয়েছে আগেই। তার উপর ভিত্তি করে প্রত্যেকে নিজ বক্তব্য পেশ করবে। সামনের বেঞ্চিতে বসা সকল ছাত্রছাত্রী একে একে সকলকে ডাকা হচ্ছে। প্রায় 30 মিনিট পর ডাকা হলো। নিশাত, নুভা। সিলেকশন প্যানেলের একজন সদস্য জিত, নামটাও সেই ডেকেছে। নিজ মনে বার কয়েক আওড়ালো। নিশাত, নুভা। নুভার মাঝের বাদ দিয়ে হ দিলে হয়ে যায় নুহা। আর নুহা তার বোকা পাখি। সহসাই সেই নামের ব্যক্তিকে দেখার জন্য ব্যাকুল হলো তার মন। কিন্তু চোখের সামনে কালো হিজাবে আবৃত হলদেটে বর্ণের গোলকাল এক মুখশ্রী দেখে থমকালো। এই মেয়েটা কে? এক মুহূর্তের জন্য হাঁ হয়েছিল। কিছু সময় তাকানোর পর বুঝলো এটা আর অন্য কেউ নয়, এটা মিস কালরাত। মেয়েটার মুখ সে আজ প্রথমবার দেখল। মায়াময় এক শান্ত মুখশ্রী, যেন স্নিগ্ধ এক অবুঝ বালিকা। আচ্ছা, তার বোকা পাখিও দেখতে নোভার মতো মায়াবী ছিল। তার দিকে তাকালেও কি এমন ভালো লাগা কাজ করে? কিন্তু কালরাত দেখতে যতটা মায়াময়, তার আচরণ তার চেয়েও বেশি উদ্ধত্তপূর্ণ। সে নিজের দৃষ্টি দ্রুতই নামিয়ে নিল, অথচ চোখ জোড়া আর চোখে নোভাকেই দেখছে। নোভাও মঞ্চে উঠে বেশ চমকালো। শেষে কিনা এই জিতুর টিমের সামনে তাকে বক্তব্য পেশ করতে হবে। কিন্তু নিজ মনে বেশ সাহস সঞ্চার করলো। পারবে নোভা, তোকে পারতেই হবে। জিতুর টিমকে পাত্তা না দিলেই হলো। স্ক্রিপ্ট হাতে মাইক্রোফোনের সামনে দাঁড়ালো। বিচারপতির আসনে তাদের অধ্যাপক। সে শুরুতেই সালাম দিল। আসসালামু আলাইকুম। শুরুতেই মাননীয় সভাপতি, বিচারক মণ্ডলী ও উপস্থিত সকল দর্শক শ্রোতাদের জানাই অভিবাদন ও শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় একমাত্র মেধা ও শ্রম দ্বারাই একটা দেশের অবকাঠামো উন্নয়ন সম্ভব। তার পক্ষের বক্তা হিসেবে আমি নিশাত নুভা আমার বক্তব্য পেশ করছি। বক্তব্য চলাকালীন জিতু বারবার আর চোখে নোভাকে দেখে যাচ্ছে। কেমন যেন অদ্ভুত এক শিহরণ হচ্ছে তার। কেন এভাবে দেখছে তার জানা নেই। অজান্তেই ভালো লাগা কাজ করছে। নোভার বক্তব্য শেষ, কিন্তু জিতুর দৃষ্টিজোড়া তখনও তার দিকে। 3 মিনিট 6 সেকেন্ডের মধ্যে নোভা তার বক্তব্য শেষ করে নিজের সিটে গিয়ে পুনরায় বসে পড়ল। জিতুর চোখজোড়া তখন ব্যাকুল হয়ে পড়ল নোভাকে দেখার জন্য। খুঁজে খুঁজে শেষে দেখলো দ্বিতীয় সারির একদম শেষ বেঞ্চে বসেছে একটা মেয়ের সাথে কথা বলছে। কিছু একটা হয়েছে তাদের মধ্যে। সহসাই নোভা হেসে উঠল। জিতু অজান্তেই বলে উঠল, মেয়েটা তো সুন্দর করে হাসতে পারে। তার বোকা পাখিও কি এভাবেই হাসতো? তার হাসি কি এমন মোহনীয় ছিল? আনমনে বক্ষস্থল জুড়ে চিনচিনে ব্যথা অনুভব করলো সে। তার বোকা পাখির কথা খুব মনে পড়ল। কিছু সময় পর সবার ফলাফল শোনানো হবে। যাদের সিলেকশন করা হবে তাদের নিয়ে পরবর্তী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে। তাই জিতু উঠতেও পারছে না। অস্থিরতায় নিজের মাথা চেপে রেখেছে। ইচ্ছে করছে সব ফেলে ছুটে যেতে। তার বোকা পাখির মুখটা একবার দেখতে খুব জানতে ইচ্ছে করছে সে দেখতে কেমন ছিল। নোভা বসে আছে অনেকক্ষণ। আজকে তার ক্লাসে নতুন এক মেয়ের সাথে পরিচয় হয়েছে। মেয়েটার নাম তাসনিহা। গায়ের রং উজ্জ্বল বাদামি, কিন্তু কথাগুলো বেশ মিষ্টি। দুজন পাশাপাশি বসে দীর্ঘ আলাপ জুড়ে দিল। কথার এক পর্যায়ে তাসনিহা বলল, নোভা কিঞ্চিত অবাক হলো। জিতুর টিমের অধীনে পড়তে হবে কেন? সে অন্য কারো অধীনে পড়ুক, তাও যেন তার অধীনে নাম না আসে। নিজ মনে দোয়া পড়ল। এর কিছু সময় বাদেই ঘোষণা এলো, যারা সিলেক্ট হয়েছে তাদেরকে দলগতভাবে ভাগ করা হবে। জিতু, জিমান, চিন্ময়, মুবিন এদের 4 জনকে ভাগ করে দেওয়া হয়েছে। সবার নাম কালকে লিস্ট করে নোটিশ দেওয়া হবে। এখন সবাইকে নিজেদের ক্লাসে যেতে বলল। নোভা আর তাসনিহা দুজনেই কথা বলতে বলতে বের হলো। জিতুর দৃষ্টি তখনও নোভাতে নিবদ্ধ। মেয়েটা জাদু জানে নাকি? জিতু নিজেকে সংযত করলো। বেহায়ার মতো সে মেয়েটাকে দেখে যাচ্ছে। পাশে থাকা চিন্ময় কিঞ্চিত অবাক হলো। মুখের কোণে হাসি ঝুলছে। কিরে,
তোর ধ্যান জ্ঞান কোথায়? কাগজের মধ্যে নুবাহ নামটা এতবার কেন লিখলি? তুই ওকে পছন্দ করিস না? দেখলেই আক্রোশে ফেটে পড়িস। এখন সিলেকশনের আসনে বসে সব নাম্বার তাকেই দিয়ে দিলি। কাহিনী কি মামা?